সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সম্মান বিষয়ের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি 24-25-11 কোর্সধারী ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই কোর্সের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার নিয়ে। বিষয়ের গুরুত্ব বিবেচনায় ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি আমরা দুটি ক্লাসে ভাগ করেছি বা দুটি লেকচারে আমরা ভাগ করেছি। আজকে আমরা লেকচার 1 নিয়ে কথা বলবো। তোমাদের সাথে আমি আছি প্রফেসর শেখ জিয়াউল ইসলাম FCMA, ডিপার্টমেন্টাল হেড, আজম খান গভ কমার্স কলেজ, খুলনা। আমি বিশ্বাস করি এই অনলাইন ক্লাস তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, পাশাপাশি তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল আছে বা টেক্সট বুক আছে তার সাথে মিলিয়ে নিয়ে বা অ্যাকুমুলেট করে যদি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও তাহলে তোমরা উপকৃত হবে। তাহলে আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা দেখতে পাচ্ছি লেকচার 1 এর ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে যে কন্টেন্ট আছে, আমরা প্রথমে সেই কন্টেন্টটা দেখি। আমরা কি কি নিয়ে কথা বলবো। প্রথমেই আছে কনসেপ্ট অর্থাৎ ধারণা। এখানে একটা ব্যাপার ঘটছে, সেটি হলো আমার এই স্লাইডটি ইংরেজিতে তৈরি করেছি, কারণ অনেকেই প্রশ্নপত্রে বা তার উত্তরটা ইংরেজিতেই দিয়ে থাকে। বিশেষ করে অঙ্কটা আমরা অনেকে ইংরেজিতে করে থাকি আর থিওরিটা বাংলায় পড়ে থাকি। আমি যদিও ইংরেজিতে স্লাইডটা তৈরি করেছি, তোমাদের উদ্দেশ্যে আমি এটার বাংলাও বলে দিব এবং আমরা মূলত থিওরি যেহেতু বাংলায় লিখবো, তোমরা যারা বাংলায় লিখবা তারা বাংলা বই থেকে পড়বা, আর যারা ইংরেজিতে লিখবা তারা সেই হিসাবে সেই ধরনের টেক্সট ম্যানেজ করে নিবা। এবং এই টেস্টগুলো নিঃসন্দেহে আমাদের ইউনিভার্সিটির গাইডলাইন আছে। প্রথমে আসি কনসেপ্ট মানে ধারণা। স্লাইডের পরে দেখা যাবে কম্পোনেন্ট উপাদান, অর্থাৎ কি কি উপাদান আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে কাজ করে, কোন কোন এলিমেন্ট কাজ করে। কাইন্ডস প্রকারভেদ, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের শ্রেণীবিভাগটা আমরা এখানে কথা বলবো। ইম্পর্টেন্স অফ অ্যাডিকুয়েট ওয়ার্কিং ক্যাপিটাল, পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল থাকার গুরুত্ব কি। ডেঞ্জার অফ এক্সেসিভ ওয়ার্কিং ক্যাপিটাল, বাড়তি যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তার কিছু বিপদ হয়ে যেতে পারে। ডিটারমিনেন্টস নির্ধারক, কি কি উপাদান বিবেচনায় আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে নির্ধারণ করে থাকি। সোর্সেস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের উৎস বা আমাদের চলতি মূলধন আমরা কোথা থেকে জোগাড় করব। ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, হাউ টু ম্যানেজ, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের ব্যবস্থাপনা কি করে ঘটবে। ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্টিং, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। আমি প্রথমে বলেছিলাম যে বিষয়ের গুরুত্ব বিবেচনায় আমরা এই চ্যাপ্টারটিকে দুটি লেকচারে ভাগ করেছি। প্রথম লেকচারে আমরা তত্ত্বীয় কথা বলবো এবং দ্বিতীয় লেকচারে, যেটা আমরা পরে পাবো, সে লেকচারে আমি তত্ত্বীয় কিছু আলোচনা থাকবে, পাশাপাশি এই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো। আশা করি তোমরা বিষয়গুলো অনুধাবন করতে পারবে।
একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি একটা ব্যবসা করতে যাচ্ছ, বা একটা ব্যবসা করো বা একটা দোকান চালাও, নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানে দৈনন্দিন কিছু কার্যাবলী থাকে, যেমন পণ্য ক্রয় বা কাঁচামাল ক্রয়, পণ্য বিক্রয়, কর্মচারীদের বেতন দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, এই ধরনের দৈনন্দিন কাজ আমরা করে থাকি। তো ওয়ার্কিং ক্যাপিটালের সাধারণ ধারণাটি হলো যে ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলীগুলোকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমাদের হাতে যে পরিমাণ মূলধন প্রয়োজন হয়, সহজ চিন্তায় আমরা তাকে বলি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। একটু গভীরে ভাবলে এই ধারণাটি দুটি দিক দিয়ে বিবেচনা করা হয়। একটি হলো টোটাল কনসেপ্ট বা মোট ধারণা। মোট ধারণায় বলা হচ্ছে working capital normally is the sum of all current assets, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল হলো সমস্ত কারেন্ট অ্যাসেট গুলোর সমষ্টি। ওয়ার্কিং ক্যাপিটাল হলো সমস্ত কারেন্ট অ্যাসেট গুলির সমষ্টি। প্রশ্ন হলো কারেন্ট অ্যাসেট কারা? এই আলোচনা আমরা এর পরের স্লাইডে পেয়ে যাব। নেট কনসেপ্টে বলা হচ্ছে working capital is the difference between current assets and current liabilities, অর্থাৎ নেট কনসেপ্টে বলা হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির যে পার্থক্যটা তৈরি হয়, এই পার্থক্যকে আমরা বলি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দাঁড়ালো নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি? যে দুটো কনসেপ্ট, টোটাল WC দ্যাট ইজ টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট, and net working capital equal to current asset minus current liability। এবং যখন আমরা পরে ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব বা বাস্তব ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালের দ্বিতীয় ধারণাটাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি কম্পোনেন্ট, অর্থাৎ আমরা আগের স্লাইডে বলেছি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট আমরা যাকে বাংলায় বলি চলতি সম্পত্তি, এবং আমরা চলতি সম্পত্তির যে সাধারণ বৈশিষ্ট্য, চলতি সম্পত্তির বেশ কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে যেটা একদম সবার কাছে বোধগম্য হয় এমন বৈশিষ্ট্য এইভাবে আমরা ভেবে থাকি, যে সমস্ত অ্যাসেটগুলি একটি হিসাব বছরে বা একটা অ্যাকাউন্টিং পিরিয়ড, আমাদের দেশের জন্য সাধারণত এটি 1 বছর, ক্ষেত্র বিশেষ এটা 6 মাস হতে পারে, 1 মাস হতে পারে, এই সময়ের মধ্যে যে অ্যাসেটগুলোকে নগদ বা নগদের সমতুল্যে রূপান্তর করা যায়, আমরা তাকে বলি হলো কারেন্ট অ্যাসেট। এবং এই ক্রাইটেরিয়াতে আমরা কিছু নাম এখানে উল্লেখ করেছি। দ্য কমন নেম অফ কারেন্ট অ্যাসেটস অর কমন এলিমেন্ট অফ কারেন্ট অ্যাসেট কি কি হতে পারে আমরা দেখি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মার্কেটেবল সিকিউরিটিজ, এবং আমাদের এই কোর্সে প্রায় প্রত্যেকটা কারেন্ট অ্যাসেট নিয়েই আমরা দেখব আলাদা আলাদা আলোচনা থাকবে, যেটা পরের স্লাইডগুলোতে অর্থাৎ পরের লেকচারগুলোতে চলে আসবে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মার্কেটেবল সিকিউরিটি। মার্কেটেবল সিকিউরিটি আমাদের একটু ধারণা রাখতে হবে, সেটা এরকম যে সমস্ত হাতিয়ার গুলো কেনা বেচার মাধ্যমে কোনো কোম্পানি তার স্বল্পমেয়াদী অর্থের সংস্থান করে থাকে, আমরা সেই হাতিয়ার বা টুলস গুলোকে বলি হলো মার্কেটেবল সিকিউরিটি। অ্যাকাউন্টস রিসিভেবল, আমরা জানি যে ব্যবসা ক্ষেত্রে বাকিতে পণ্য বা কাঁচামাল ক্রয় বিক্রয় হয়। আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি তখন আমাদের যে গ্রুপ বা যে স্টেক হোল্ডার তৈরি হয়, আমরা তাদেরকে বলি হলো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল, ওকে। একইভাবে কোনো পাওনা যদি আমি যাদের কাছে টাকা পাবো, কোনো প্রাপ্যকে যদি কোনো স্বীকৃতির মাধ্যমে তাকে আমরা যদি মেনে নেই যে আমার এই টাকাটা আগামী এতদিনের মধ্যে আপনি আমার পাওনা পরিশোধ করবেন, এই ধরনের পাওনাকে আমরা বলে থাকি নোটস রিসিভেবল।
এবার আসি ইনভেন্টরি। এবং ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং ইনভেন্টরিতে কোনো কোম্পানির প্রচুর বিনিয়োগ থাকতে পারে, ফলে ইনভেন্টরিকে পৃথকভাবে বিবেচনা করার সুযোগ আছে বা সুযোগ থাকে। সাধারণত ইনভেন্টরিকে আমরা 3টি ভাগে ভাগ করে আলোচনা করব বা করতে পারি। ইনভেন্টরিকে যে 3 ভাগে ভাগ করা হয় সেটা হলো, প্রথমটা হলো র ম্যাটেরিয়াল প্রোডাকশন। যারা আমরা ম্যানুফ্যাকচারিং কনসার্ন আছি তারা প্রোডাকশনে যখন যাই তখন র ম্যাটেরিয়াল ক্রয় করি। র ম্যাটেরিয়ালকে ক্রয় করার পরে তাকে প্রসেস করে একটা সময়ের মধ্যে তাকে আমরা ফিনিশ গুডসে রূপান্তর করি। তাহলে ইনভেন্টরি মূলত 3টে অংশ তৈরি হবে। একটা হলো যে কাঁচামাল থাকবে, আমাদেরকে র ম্যাটেরিয়াল বা ডিরেক্ট ম্যাটেরিয়াল বলে থাকি বা প্রত্যক্ষ কাঁচামাল বলি। এই কাঁচামালটা যে ডিউরেশনে বা যে সময় নিয়ে প্রসেস হয় ওই সময়টুকুনকে আমরা কাঁচামালের WIP পজিশন বা ওয়ার্ক ইন প্রসেস, অনেকে ওয়ার্ক ইন প্রগ্রেস বলে থাকে। আর যখন একটি পণ্য তৈরি হয়ে যায় তাকে আমরা বলি ফিনিশ গুডস। তাহলে র ম্যাটেরিয়ালের ব্যাপারটা কিরকম হবে, আমি প্রোডাকশনে যাওয়ার আগে আমার দেখা যাবে যে আমার ম্যাটেরিয়াল কিনে কিছুদিন ঘরে রাখতে হতে পারে, খুবই স্বাভাবিক। এই র ম্যাটেরিয়ালের এই যে রাখার যে সময়টা, যাকে আমরা বলি হোল্ডিং পিরিয়ড বা ধরে রাখার সময়, এই হোল্ডিং পিরিয়ডটা যত বেশি হবে তার মানে হলো আমার র ম্যাটেরিয়ালের বিনিয়োগটাও বেশি হবে। প্রকারান্তরে এইভাবে বলে রাখতে পারি আমরা যে কারেন্ট অ্যাসেটে আসলে আমাদের টাকা ব্লক হয়ে থাকে বা আটকে থাকে। তাহলে র ম্যাটেরিয়ালে কি হচ্ছে, যত বেশি দিন আমি র ম্যাটেরিয়াল আটকে রাখবো আমার র ম্যাটেরিয়ালের বিনিয়োগ বেশি রাখবে। WIP কাঁচামালকে প্রসেস করতে যত দিন সময় লাগবে এই স্প্যানটা যত বড় হবে আমার, অর্থাৎ WIP এর ডিউরেশন যত বেশি হবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণও বেশি লাগবে। ফিনিশ গুডস যেটাকে আমরা বলে থাকি যে রেডি টু সেল, পণ্য তৈরি করছি বিক্রয়ের জন্য প্রস্তুত। তৈরি করার পরে থেকে এই বিক্রয় পর্যন্ত সময়টা যদি বেশি হয় এর অর্থ হলো যে ফিনিশ গুডসের পেছনে আমার বেশি টাকা ব্লক হয়ে থাকবে। এই জন্য কোম্পানি চেষ্টা করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অর্থাৎ যত কম সময়ে পারে সে তার ফিনিশ গুডসটা বিক্রয় করে ফেলে। আমি মনে বুঝাতে পেরেছি? তাহলে কি দাঁড়ালো, এবং যখন আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব আমরা দেখতে পাবো যে ইনভেন্টরিতে ব্যাপক বিনিয়োগ এবং অঙ্কের মধ্যে এই অংশটা আসবে, 3টা ভাগ হয়ে আসবে। আবারও বলি কি কি, একটা র ম্যাটেরিয়াল আসবে, এরপরে WIP আসবে, ফিনিশ গুডস আসবে। ওকে, এবার আসি প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স অথবা অ্যাডভান্স এক্সপেন্স। একটা উদাহরণ দিতে পারি, ধরো তুমি একটা দোকান ঘর ভাড়া নিচ্ছ। এই দোকান ঘর ভাড়া নিতে গেলে আমরা জানি আমাদের যে চুক্তি হয়, এবং এই চুক্তিতে দেখা যাবে হয়তো মালিকের সঙ্গে এরকম একটা চুক্তি হয় যে আমাকে 50,000 টাকা অগ্রিম দিয়ে রাখতে হবে, এবং এই টাকাটা ওখানে ততদিনই পড়ে থাকবে যতদিন আমার এই ব্যবসাটা চলবে। তাহলে তার মানে ব্যবসা শেষ হবে ততদিন পর্যন্ত ওই টাকাটা আমাকে ওখানে ব্লক করে রাখতে হবে। আমরা এই টাকাটাকে বলি প্রিপেইড এক্সপেন্সেস। তাহলে আমরা মনে বুঝতে পেরেছি। এবং পরীক্ষার কোশ্চেন এমন হতে পারে 4 মার্কের যে আমাদের অংশটা আছে বলতে পারে যে কারেন্ট অ্যাসেটের উপাদানগুলি আলোচনা করো, তখন তোমরা নিঃসন্দেহে এই কয়টা আইটেম নিয়ে কথা বললেই হয়ে যাবে। চলে আসি আমাদের এই স্লাইডের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ কারেন্ট লায়াবিলিটির সাধারণ বৈশিষ্ট্য হলো যে সমস্ত পাওনাগুলোকে আমরা একটি অর্থ বছর স্বাভাবিক নিয়মে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়, আমরা সেই লায়াবিলিটিসকে বলে থাকি কারেন্ট লায়াবিলিটিস। এবং এর উপাদানগুলো আমরা আমাদের চার্টে বা স্লাইডে দেখিয়েছি, আমরা এটা দেখে নিতে পারি। ব্যাংক ইনডেফনেস, আমরা যেটাকে নরমালি ব্যাংক ওভারড্রাফট বলে থাকি, অর্থাৎ ব্যাংক আমার কাছে আমার জমাকৃত অর্থের থেকে যেটুকু বেশি পাবে আমরা এটাকে বলি হলো ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ইনডেফনেস। অ্যাকাউন্টস পেয়েবল, আমরা নিশ্চয়ই একটু আগে বলেছি যে আমার বাকিতে পণ্য যেমন আমরা বিক্রয় করে থাকি, একইভাবে আমরা আমাদের পণ্য বা কাঁচামাল বাকিতে ক্রয় করতে পারি।
বাকিতে পণ্য ক্রয় করলে যে দায়টা জন্মে আমরা এইটাকে বলে থাকি অ্যাকাউন্টস পেয়েবল। এবং খুবই স্বাভাবিক, অ্যাকাউন্টস পেয়েবলের সময়টা বা ডিউরেশনটা যত বেশি নেওয়া যাবে আমাদের ক্যাশ বা ক্যাপিটালের প্রয়োজনটা তত কম হবে। এবং খুবই স্বাভাবিক, অ্যাকাউন্টস পেয়েবলের ডিউরেশন বা স্প্যানটা যত ছোট হবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনটা তত বেশি হবে। চলে আসি অ্যাক্রুড লায়াবিলিটিস। অ্যাক্রুড লায়াবিলিটিস অর্থাৎ আমরা যেটাকে বলি লায়াবিলিটিস স্ট্যান্ডিং, বা হচ্ছে আমরা বেতন বকেয়া রাখি, মজুরি বকেয়া রাখতে পারি, ওভারহেড বকেয়া রাখতে পারি। এই আইটেমটাকে আমরা বলি অ্যাক্রুড লায়াবিলিটিস অর অ্যাক্রুড এক্সপেন্স। এটির ক্ষেত্রে একইভাবে বলা যায়, এই ডিউরেশনটা যত বড় হয় সেইটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের ফরমেশনের জন্য আমরা উপকার পাবো। কারণ কারেন্ট লায়াবিলিটি মূলত আমাদের রিলিফ দেয়, অর্থাৎ টাকা, নগদ টাকার প্রয়োজনটাকে কমিয়ে দেয়। লায়াবিলিটিস টাইমটা যত আমরা বেশি নিতে পারবো আমাদের নগদ টাকার প্রয়োজন তত কম হবে। পরে আসি শর্ট টার্ম লোন। কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান মাঝে মাঝে, আমরা জানি যে শর্ট টার্ম অর্থ হলো যে যার মেয়াদটা, যে সোর্সের মেয়াদটা 1 বছরের কম সময়ের জন্য হয়, কোম্পানি তার এই প্রয়োজনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে এই লোনটা নিয়ে থাকে। কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডিবেঞ্চার, যারা আমরা এখন 4th ইয়ারে আমরা পড়ি নিশ্চয়ই, আমরা এর আগে যখন অ্যাকাউন্টিং অঙ্ক করে আসছি আমাদের একটা চ্যাপ্টার ছিল, আমাদের এই চ্যাপ্টার ছিল ডিবেঞ্চারের পরে, যেখানে আমরা দেখেছি যদি দীর্ঘমেয়াদী যে ডিবেঞ্চার থাকে এইটা যদি কিস্তিতে পরিশোধ করা হয়, ধরে নেই আমার 10 লাখ টাকা ধার করা আছে, চুক্তি ছিল প্রত্যেক বছরে আমরা 10 ভাগের 1 ভাগ অ্যামোর্টাইজ করব, অর্থাৎ প্রত্যেক বছর 1 লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দিব। সেই ক্ষেত্রে এই 1 লাখ টাকাকে বলা হবে কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডিবেঞ্চার, এবং এই কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডিবেঞ্চারকে আমরা কারেন্ট লায়াবিলিটি হিসেবে গণ্য করব, কারণ এই 1 লাখ টাকা আমাকে চলতি বছরের মধ্যেই পরিশোধ করতে হয় বা হবে। একইভাবে কারেন্ট পোর্শন অফ ক্যাপিটাল লিজ অব্লিগেশন, আমরা যখন 3rd ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টেক্সটটা পড়েছি, সেখানে আমার যদি ভুল না হয় তাহলে আমরা মনে জানি ওখানে আমাদের লিজ একটা চ্যাপ্টার ছিল, সেখানে লিজকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি বা করেছি নরমালি। একটা ছিল ক্যাপিটাল লিজ, আর একটা ছিল অপারেটিং লিজ। তো ক্যাপিটাল লিজের বৈশিষ্ট্য হলো যে আমি আমার একটা চুক্তির মাধ্যমে অ্যাসেটটাকে ব্যবহার করব এবং তার এই টাকাটা বা সেইটা আমরা কিস্তিতে পরিশোধ করতে পারি। এবং সেই ক্ষেত্রে প্রত্যেক বছরে যে কিস্তিটুকু আসে, যে অব্লিগেশন বা যে দায়টুকু থাকে, আমরা তাকে বলি হলো কারেন্ট পোর্শন অফ ক্যাপিটাল লিজ অব্লিগেশন। আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউর বৈশিষ্ট্য কি? আমরা জানি যে আমরা অলরেডি হাতে আমার টাকাটা পেয়ে গেছি, অর্থাৎ আমরা রেভিনিউ অর্জন করে ফেলেছি, কিন্তু পণ্য বা সেবা আমরা তাকে এখনো দেই নাই। এটা অবশ্যই আমাকে আমার এই চলতি বছরের মধ্যে পরিশোধ করতে হবে বা সেবাটা দিতে হবে। আমরা এটাকেও কারেন্ট লায়াবিলিটি হিসেবে গণ্য করি। শেষে আছে আমাদের ডিভিডেন্ডস পেয়েবল। আমরা জানি যে ডিভিডেন্ডের ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা কোম্পানি তার বছর শেষে যে লাভটা হয়, এই লাভের একটা অংশ বিধি মোতাবেক বা নিয়ম মাফিক তার শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করার চিন্তা ভাবনা করে। তো বন্টনযোগ্য এই অংশটাকে আমরা বলি হলো ডিভিডেন্ড, এবং এটি সাধারণত যে বছরে আয় সেখান থেকে না দিয়ে সেই সময় দেয়া হয় না, পরের বছরে গিয়ে দেয়া হয়, যে কারণে ওই বছরের জন্য এটাকে আমরা ডিভিডেন্ড পেয়েবল হিসাবে গণ্য করে থাকি। তাহলে আমরা মনে এক নজরে বুঝতে পেরেছি যে ওয়ার্কিং ক্যাপিটালের কম্পোনেন্ট বা উপাদানগুলো যদি পরীক্ষায় আসে, কখনো এইভাবে আসতে পারে, 10 মাস যদি হয় তাহলে পুরোটা দিতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কারেন্ট অ্যাসেটকে ভাগ করে দেখাবে, কারেন্ট লায়াবিলিটিসকে ভাগ করে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার চলে আসছি পরের টাইপস বা প্রকারভেদ, যে আমরা আমাদের ওয়ার্কিং ক্যাপিটালকে কত ভাগে ভাগ করতে পারি। তো তোমরা যদি টেক্সট নিয়ে বসে থাকো দেখবা বিভিন্ন রকম প্রকারভেদ আছে। এমনকি আমরা জানি এখন আমাদের স্টাডি ম্যাটেরিয়াল গুলোকে আমরা গুগল সার্চ দিয়ে বের করতে পারি, এবং তুমি যখন সার্চ দিবা দেখবা এরকম অনেক টেমপ্লেট বা এরকম অনেক স্ট্রাকচার তুমি খুঁজে পাবা। আপাতত বা আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা একটা অংশ এনেছি মাত্র। তুমি চাইলে এটা আরো বিস্তারিত তোমার টেক্সটও পেতে পারো, অথবা
নেটে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবো। আমি আশা করব তোমরা স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে মাঝে মাঝে গুগল সার্চ দিবা। ওকে, তো আমরা এখানে দেখাচ্ছি ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা দুই ভাগে ভাগ করে দেখাচ্ছি। একটা হলো বেসিস অফ টাইম আর একটা হলো বেসিস অফ কনসেপ্ট। বেসিস অফ টাইম হলো সময়ের বিবেচনায় আমরা দুই ভাগে ভাগ করেছি, একটাকে বলেছি পার্মানেন্ট অথবা ফিক্সড ক্যাপিটাল, আর একটা অংশকে বলেছি টেম্পোরারি বা ভ্যারিয়েবল। তোমরা একটু চিন্তা করো, ধরো তোমার প্রতিষ্ঠানে বা তোমার ফ্যাক্টরি ম্যানেজার আছে, ফ্যাক্টরি ম্যানেজারের যদি বেতনটা আমরা মাস ভিত্তিতে দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা জানি যে ফিক্সড বা স্থায়ী বৈশিষ্ট্য হলো যেটি উৎপাদনের উপর নির্ভর করে না, উৎপাদন হোক বা না হোক এই খরচটা আমাকে করতেই হয়। তাহলে এই ফ্যাক্টরি ম্যানেজারের বেতন কিন্তু আমাকে দিতেই হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে যে ধরনের আমার মূলধনটা প্রয়োজন হবে তাকে আমরা বলবো পার্মানেন্ট বা ফিক্সড। এবার চলে আসি টেম্পোরারি বা ভ্যারিয়েবল। তুমি এখন ভাবো তো যে করোনা ভাইরাসের কারণে আমরা এই যে আজকে করোনার প্রাদুর্ভাব সারা বিশ্বে, এবং যে কারণে আমরা আজকে অনলাইন ক্লাসটার সুযোগ পেয়েছি, অবশ্যই এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তো অনলাইন এই ক্লাসে আমাদেরকে তারা ইনভলভ করেছে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে এই করোনার কারণে যারা আজকে দেখো যারা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাদের ম্যানুফ্যাকচারিং আছে তাদের কি অবস্থা এখন? তাদের দেখো অনেক মূলধন প্রয়োজন হচ্ছে, তাদের বেশি বেশি প্রোডাকশনে যেতে হচ্ছে, বেশি ম্যাটেরিয়াল লাগছে, তাই তো? তাহলে কি দাঁড়ালো? এই ক্ষেত্রে দেখো আমাদের এই এখন তাৎক্ষণিকভাবে তাদের মূলধনটা বেশি প্রয়োজন, আমরা এটাকে বলেছি টেম্পোরারি। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো যাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস দ্বারা তৈরি করে বা বিক্রয় করে, গরমের সময় তাদের নিশ্চয়ই ফ্যানের চাহিদাটা অবশ্যই বেড়ে যাবে, ফ্যানের চাহিদা বেড়ে যাবে, এসি চাহিদা বেড়ে যাবে। সেক্ষেত্রে ওই কোম্পানিগুলোকে এই গরমের সময়টুকুর জন্য যদি আমি ধরে নেই ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত তাদের বিনিয়োগটা কিন্তু পরিমাণে বেশি করতে হয়, কম বেশি হয়ে যায়। এই বিনিয়োগটাকে আমরা বলি হলো টেম্পোরারি অর ভ্যারিয়েবল। আমরা বুঝাতে পেরেছি ব্যাপারটা। তার মানে একটা হলো যে ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের সার্বক্ষণিক প্রয়োজন হয় আমাদের দৈনন্দিন কার্য মেটাতে, সেটাকে আমরা বলি পার্মানেন্ট। আর যে ওয়ার্কিং ক্যাপিটালটা হেরফের হতে পারে, প্রয়োজনে কম বেশি হতে পারে, আমরা এটাকে বলি হলো টেম্পোরারি বা ভ্যারিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি বেসিস অফ কনসেপ্ট, অর্থাৎ আমাদের ধারণার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করেছি, যেটা আমরা এর আগের স্লাইডে কথা বলেছি, যেখানে অবশ্য আমরা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বলেছিলাম, এখন সেখানে শুধু গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, সেম থিং, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর আমাদের টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল সেম থিং। যেহেতু আমরা এই আলোচনা আগে করে আসছি, আমরা একটু পরের স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে এখন যে স্লাইড দেখতে পাচ্ছি সেটা হলো ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজেস অফ অ্যাডিকুয়েট ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে দাঁড়াচ্ছে এরকম যে আমরা যদি পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল হাতে রাখি বা থাকে, তাহলে আমরা ওখান থেকে কিছু সুবিধা পেতে পারি। তো তোমাদের এই উদ্দেশ্যে একটু বলে রাখি, যেহেতু আমাদের তো পরীক্ষার হলেও যেতে হয়, যদি আমার পরীক্ষার হলে অ্যাডিকুয়েট শব্দটা নাও থাকে, শুধু যদি থাকে ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল, তোমরা এই স্লাইডের পয়েন্টগুলো নিয়ে কথা বললেই চলবে। এবং আবারও বলি, এই স্লাইডের পয়েন্টের পাশাপাশি তোমার টেক্সট থেকে আরো সংযোজন তুমি চাইলে করতে পারো। ঠিক আছে, চলে আসো আমাদের আলোচনায়। আমরা প্রথমে বলেছি যে মেইনটেইন সলভেন্সি অফ বিজনেস, অর্থাৎ এটা ব্যবসায়ের, আমরা জানি সলভেন্সি মানে হলো দেনা পরিশোধের ক্ষমতা, অর্থাৎ তারল্যটা প্রকাশ পায়। যদি আমার হাতে পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে আমাদের এই ব্যবসায়িক যে দেনা সেটা মেটাতে আমাদের সুবিধা হয় বা আমরা কোনো অসুবিধা ফেস করি না। নাম্বার 2, helps in creating and maintaining goodwill. Helps in creating and maintaining goodwill. আমরা জানি গুডউইলটা কিভাবে আমরা বিবেচনা করি। গুডউইলের একদম সুন্দর বা সহজ চিন্তাটা এইভাবে আমরা করে থাকি, সেটা হলো একজন ক্রেতা তার পণ্য ক্রয়ের জন্য পুরাতন দোকানেই ফেরত যাবে, এই যে গুণাগুণটা,
এই গুণাগুণটাকে আমরা সহজভাবে গুডউইল বলে থাকি। বুঝতে পেরেছি মনে হয়? একজন ক্রেতা তার পণ্য কেনার জন্য পুরাতন দোকানটায় ফেরত যায়, তার মানে তার মাথায় কাজ করে যে ওই দোকানের প্রোডাক্ট ভালো, ওই দোকানের দাম কম রাখে বা ব্যবহার ভালো করে, অনেক কিছু থাকতে পারে। এর একটা ব্যবসায়িক মূল্য আমরা জানি, যেটা আমরা অ্যাকাউন্টিং করে থাকি, ভ্যালুয়েশন অফ গুডউইল। তো এখানে বলছে যদি আমরা আমাদের এই পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল হাতে থাকে, সেক্ষেত্রে যেটা হয় আমাদের পণ্য তৈরি বা পণ্য বিক্রয় এই প্রসেসে কোনো বাধা সৃষ্টি হয় না, ফলে আমাদের যারা কাস্টমার বা স্টেক হোল্ডার থাকবে আমাদের প্রতি তাদের ধারণাটা ভালো থাকবে, অর্থাৎ এটি আমাদের গুডউইল সৃষ্টি অথবা ইতিপূর্বে অর্জিত গুডউইল সংরক্ষণে সহায়তা করবে। Helps in arranging loans from banks and others on easy and favorable terms. এটা আলোচনা পরে আসি। তুমি নিজেই চিন্তা করো, ধরো তুমি তোমার কোনো বন্ধুর কাছে টাকা ধার চাইলা, তোমার প্রয়োজন খুব বেশি, তো ওই বন্ধুটা দেখবা প্রথম চিন্তায় যদি সে এই বই বা এই ধরনের আলোচনা নাও বুঝে থাকে, না অংশগ্রহণ করে, লেখাপড়া নাও করে, সে প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবে যে বন্ধু তুমি তো এই টাকাটা নিবা, তুমি আমাকে তোমার শোধ করার অ্যাবিলিটি কতটুকু আছে বলো তো, কিভাবে আমাকে টাকা দিবা? যদি সে দেখে না তোমার টাকা দেওয়ার সোর্স আছে বা ব্যবসায়িক পজিশনটা তেমন আছে, সে তখন তোমাকে টাকাটা ধার দিবে। সিমিলারলি আমরা যখন প্রাতিষ্ঠানিকভাবে কোনো ব্যাংক বা অন্য প্রতিষ্ঠানের কাছে লোনের আবদার করি, শব্দটা আসলে আবদার মানে কি, লোনের যদি মঞ্জুরি চাই, ওই ভদ্রলোক বা ওরা আমাদের কিছু মেজারমেন্ট বা ইন্ডেক্স দেখতে চায়। সেই ইন্ডেক্সের একটা হতে পারে যে হোয়াট ইজ দ্য পজিশন অফ আওয়ার ওয়ার্কিং ক্যাপিটাল, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের বর্তমান অবস্থা কি। তাদের বিবেচনায় যদি মনে হয় ওয়ার্কিং ক্যাপিটাল পর্যাপ্ত, তাহলে তারা আমাকে আমার শর্ত মোতাবেক বা আমার পক্ষে কাজ করবে এমন শর্তে তারা আমাকে লোন স্যাংশন করবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। enables a concern to avail cash discount and hence reduce cost. এই করোনা মহামারীতে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠান তার পণ্য বিক্রয়ের জন্য ক্যাশ ডিসকাউন্ট ঘোষণা করছে। এই সুযোগটা আমি যদি নিতে চাই, আমি যদি ওই পণ্যটা কিনতে চাই, ওই র ম্যাটেরিয়ালটা যদি এই সুযোগে কিনতে চাই, তাহলে আমার হাতে যদি পর্যাপ্ত ক্যাশ থাকে, দ্যাট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, তাহলে এই ক্যাশ ডিসকাউন্টের সুযোগ আমি নিতে পারি। যখনই আমি ক্যাশ ডিসকাউন্টের সুযোগটা নিতে পারবো, খুবই স্বাভাবিক আমার প্রোডাকশন কস্ট কিন্তু কমে যাবে, কারণ আমি যদি কম টাকায় ম্যাটেরিয়াল কিনতে পারি, সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশন কস্ট অবশ্যই কমে যাবে। যখনই প্রোডাকশন কস্ট কমে যাবে, খুবই স্বাভাবিক আমাদের প্রফিটটা কিন্তু বাড়বে। আমি নিশ্চয়ই ব্যাপারটা বোঝাতে পেরেছি। পরে চলে আসি, এনশিওরস রেগুলার সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল। আমরা জানি যে আমরা যারা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আছি, প্রতিষ্ঠান চালাই, তাদের জন্য র ম্যাটেরিয়াল বা কাঁচামালের সরবরাহ যদি নিশ্চিত না থাকে বা নিয়মিত না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রোডাকশন হ্যাম্পার বা ক্ষতিগ্রস্ত হবে। এখন কথা হলো, যদি আমি আমার পার্টিকে টাকা ঠিক মতো পরিশোধ করতে পারি, তাহলেই সে কেবল আমার কাঁচামালটা সঠিক সময় নিয়ম মাফিক বা রীতিমতো দিবে। আর যদি আমি তার টাকাটা পরিশোধ করতে না পারি, নিঃসন্দেহে সে আমাকে কিন্তু আমার সাপ্লাইটাকে রেগুলার রাখবে না। যখনই সাপ্লাইটা রেগুলার রাখবে না, আমার প্রোডাকশন হেরফের হয়ে যাবে। ঠিক একইভাবে বলা যায়, আমাদের হাতে যদি পর্যাপ্ত টাকা থাকে, আমরা বেতন, আমরা শ্রমিকের মজুরি বা অন্যান্য দৈনন্দিন খরচগুলোকে সহজে বা নিয়মাফিক মেটাতে পারি। এক্সপ্লয়টেশন অফ ফেভারেবল মার্কেট কন্ডিশন, মার্কেটের বা বাজারের যে আমাদের অনুকূল পরিস্থিতিটাকে আমরা আমাদের পক্ষে বা আমাদের সুযোগটাকে কাজে লাগাতে পারি, যদি আমার হাতে পর্যাপ্ত টাকা থাকে বা ওয়ার্কিং ক্যাপিটাল থাকে। enables a concern to face business crisis, অর্থাৎ ব্যবসায়িক কোনো সমস্যা বা ক্রাইসিস তৈরি হলে আমাদের হাতে যখন টাকা পয়সা ভালো থাকলেই সেটি কেবল আমরা মেটাতে পারি। তাহলে আমরা মনে হয় এখন বুঝতে পেরেছি যে আমাদের হাতে যদি পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, অন্তত এইটুকুন বলতে পারি যে আমাদের ঋণ পরিশোধের ক্ষমতা বা অর্থ পরিশোধের ক্ষমতা বেড়ে যাবে, আমাদের গুডউইল ঠিক থাকবে, সহজে লোন পেতে পারবো, ক্যাশ ডিসকাউন্টের সুযোগ নিতে পারবো, র ম্যাটেরিয়াল সাপ্লাইটা স্বাভাবিক হবে, রেগুলার পেমেন্টগুলো দিতে পারবো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরের আলোচনায় যাচ্ছি।
ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এবং এই আমরা আমরা যে কথা আমরা আলোচনার মাঝে মাঝে উঠে আসছি, পরীক্ষাকেও কিন্তু আমাদের ভাবতে হয়, কারণ আমরা আমাদের নিজের মেধাকে যাচাই করার জন্য আমাদের যে পদ্ধতি, সেখানে পরীক্ষার হলে বসতে হবে, পরীক্ষা দিতে হবে। ফলে এই আলোচনা থেকে তোমাকে বিগত বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলোকে টালি করে দেখতে হবে যে কোন ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন আমাদের আছে। আমি আমার আলোচনায় পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে আমি সেইগুলো আনার চেষ্টা করেছি। যেমন এই এখনই স্লাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ কি কি হতে পারে, ফ্যাক্টরস বা ডিটারমিনেন্টস বলি আমরা, কি কি উপাদান হতে পারে। তো প্রথমে দেখছি আমরা সাইজ অফ বিজনেস। আচ্ছা, এই আলোচনায় পরে আসি, তুমি নিজেই বোঝো। ধরো কোন একটা ব্যবসা তুমি করো, যে ব্যবসাটা তোমার, ধরো তুমি একটা বইয়ের ব্যবসা করো, বইয়ের দোকান তোমার আছে, সেই দোকানটা 10 ফিট বাই 12 ফিট তুমি স্পেস নিয়ে ব্যবসা করো। ঠিক একই ধরনের ব্যবসা তোমার কোনো বন্ধু যদি 40 ফিট বাই 50 ফিট দোকান নিয়ে করতে চায়, নিঃসন্দেহে তোমার ওই বন্ধুর ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বেশি প্রয়োজন হবে, খুবই স্বাভাবিক। তার মানে ব্যবসা যত বড়, আমার ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণও তত বড়। ব্যবসা যত ছোট, ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণটাও তত ছোট। পরে আসি নেচার অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের প্রকৃতি। তুমি কোন ধরনের ব্যবসা করো? তো আমি আমার অফলাইনে ক্লাসে এই আলোচনাটা প্রায় এইভাবে নিয়ে আসি। তুমি যদি এইভাবে টালি করো, ধরো একই সাথে তুমি সোনার দোকানের ব্যবসা করছো বা জুয়েলারি ব্যবসা করছো, পাশাপাশি ধরো তোমার আর এক বন্ধু, আমরা যে থালা বাসনকে পরিষ্কার করি, ছাই বলি, রান্নার ছাই, সে হয়তো ছাইয়ের ব্যবসা করে। একই সাইজেরই দোকান তোমাদের দুজনেরই। তুমি ভাবো তো, তোমার হলো সোনার দোকানের ব্যবসা, ওই বন্ধুর হলো ছাইয়ের দোকানের ব্যবসা, তাহলে দুজনের ক্যাপিটাল একই রকম হবে কিনা? নিঃসন্দেহে না। এর কারণ হলো সোনার দোকানের ব্যবসায় প্রচুর বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট লাগে। কেন? সেখানে দেখা যাবে আমার অনেক ইনভেন্টরি থাকে, অনেক র ম্যাটেরিয়াল থাকে, ফিনিশ গুডস থাকে। কিন্তু যদি আমরা ছাইয়ের ব্যবসা করি, ছাইয়ের ব্যবসায় কিন্তু আমাদের খুব বেশি পরিমাণ ইনভেন্টরি প্রয়োজন নেই। আমরা একটা উদাহরণ দিলাম, সব ক্ষেত্রেই ভাবা যায়। তার মানে ব্যবসায়ের প্রকৃতির উপর ভিত্তি করে আমার ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণটা নির্ধারিত হয় বা আমরা নির্ধারণ করে থাকি। স্টোরেজ পিরিয়ড, তার মানে আমরা সাইজ কথা বললাম, নেচার কথা বললাম। এবার চলে আসি আমাদের যে কম্পোনেন্ট গুলো ছিল, ধরো ইনভেন্টরি কম্পোনেন্ট, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, WIP ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি। আমরা ওই আলোচনায় একটু বলেছিলাম এই ইনভেন্টরির স্প্যান যত ছোট হবে, স্প্যান যত ছোট হয় আমাদের বিনিয়োগ তত কম লাগে, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগে। স্প্যান বড় হবে, আমার ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি প্রয়োজন হবে। নিশ্চয়ই বুঝাতে পেরেছি। এরপরে আসি আমরা ক্রেডিট পিরিয়ড। অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল, এইটা যখন আমরা সৃষ্টি হয় আমাদের কাছে বা আমরা যখন তৈরি করি, এখানে একটু সময়ের ব্যাপার থাকে, অর্থাৎ কিছু শর্ত দেওয়া হয়। এটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে। এটা নির্ভর করবে আমাদের মধ্যে চুক্তির পরে, যাকে আমি বাকিতে নিব বা আমি যার কাছ থেকে বাকিতে কিনবো, যাকে বাকিতে বিক্রি করব অথবা যার কাছ থেকে বাকিতে নিব। যদি আমি বাকিতে বিক্রি যার কাছে করব, তাকে যদি বেশি দিন বাকি সুযোগ দেই, এর অর্থ হলো ক্রেডিট অ্যালাউড টু আওয়ার কাস্টমার, যেটা আমরা অঙ্কে পেয়ে থাকবো। এই সময়টা যত আমরা বেশি দিব, নিঃসন্দেহে আমার বিনিয়োগ তত বেশি আটকে থাকবে। আর কম সময় দিলে আমার বিনিয়োগ অল্প সময় ক্যাশ হয়ে বেরিয়ে আসবে। সিমিলারলি, যদি আমি ক্রেডিট অ্যালাউড বাই মাই সাপ্লায়ার্স, অর্থাৎ আমি যার কাছ থেকে পণ্য কিনছি, এই ভদ্রলোক যদি আমাকে বেশি সময়ের বাকি দেয়, এর অর্থ হলো আমি বেশি সময়ের জন্য রিলিফ পাবো। আর সে যদি আমাকে কম সময়ের বাকি দেয়, তাহলে আমার ঘটনাটাকে আমার ওয়ার্কিং ক্যাপিটাল তখন বেশি প্রয়োজন হবে। ঠিক আছে? ওকে, এবার আসো সিজনাল রিকোয়ারমেন্ট। সিজনাল রিকোয়ারমেন্ট অর্থাৎ মৌসুমী প্রকার। আমরা আলোচনায় যখন আমরা কোনো একটা স্লাইডে বলেছিলাম যে ফ্যান, যখন বলেছিলাম এটাকে একটু অন্য উদাহরণ দিয়ে বুঝাই। যারা ধরো কাপড়ের ব্যবসা করে,
শীতের ক্ষেত্রে তার কিন্তু কাপড়ে কিছু রকম ফের করতে হয়, শীতের কাপড় আলাদা তুলতে হয় ওই 3 বা 4 মাসের জন্য। তো তখন দেখা যাবে ওই ঋতুর কারণে তাকে বাড়তি কিছু ওয়ার্কিং ক্যাপিটাল নির্ধারণ করতে হয়, যাকে আমরা বলি সিজনাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ ঋতুগত কিছু প্রকার থাকবে। যারা যে সমস্ত ব্যবসায়ী ঋতুগত পণ্যের ব্যবসা করে বা সেই দিকে তারা চোখ দেয় বা নজর দেয়, তাদের জন্য ওই ঋতুতে বাড়তি ওয়ার্কিং ক্যাপিটালকে রাখতেই হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরে দেখতে পাচ্ছি গ্রোথ অর এক্সপ্যানশন অফ বিজনেস, এবং এটা খুবই স্বাভাবিক। যখন তুমি কোনো ব্যবসা করো, এই ব্যবসায় যদি আমার প্রফিট বাড়তে থাকে, সেই ক্ষেত্রে যদি আমি দেখি আমার ব্যবসা এক্সপ্যানশনের সুযোগ থাকে, যদি সুযোগ থাকে, আমরা যদি এটাকে এস্টিমেট করতে পারি যে আগামী বছর আমার ব্যবসা বাড়তে পারে, এটা বাজারে আলাদা অ্যানালাইসিস আছে, ওইটা এই আলোচনা আমার নেই। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বাড়তি ওয়ার্কিং ক্যাপিটালকে মাথায় রাখতে হবে। চেঞ্জ ইন প্রাইস লেভেল, আমরা জানি ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, ভবিষ্যৎ সবসময় জন্য অনিশ্চিত থাকে। আজকে যে ম্যাটেরিয়াল 5 টাকায় কিনছি, পরের বছর সেই ম্যাটেরিয়াল আমাকে হয়তো 5.5 টাকায় বা 5 টাকা 50 পয়সা দিয়ে কিনতে হতে পারে বা 6 টাকায় কিনতে হতে পারে। আমরা যখন ওয়ার্কিং ক্যাপিটালকে ডিটারমিনেশন করি, তখন এইটা মাথায় রাখতে হবে যে আমার মূল্য স্তর কতটুকু বাড়তে পারে। ডিভিডেন্ড পলিসি পরের আমাদের ফ্যাক্টর অর ডিটারমিনেন্টস, অর্থাৎ আমাদের যে লভ্যাংশ নীতি, এবং এই লভ্যাংশ নীতির পরে ব্যাপক আলোচনা তোমরা এর আগে পেয়ে আসছো। 3rd ইয়ারে যখন আমরা পড়েছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে, সেখানে দেখেছি ডিভিডেন্ড বিভিন্ন ফর্মে দেওয়া যায়, বিভিন্ন উপায়ে ডিভিডেন্ড দেওয়া যায়। তার মধ্যে একটা উপায় আছে ডিভিডেন্ড এট ক্যাশ, অর্থাৎ যদি আমরা ক্যাশ ডিভিডেন্ড দিতে চাই, এই সিদ্ধান্ত যদি কোম্পানি নিয়ে থাকে, বিধি মোতাবেক যদি কোম্পানির সিদ্ধান্ত নেয় যে তারা ডিভিডেন্ডটা ক্যাশে শোধ করবে, সেক্ষেত্রে তাকে কিন্তু এইটা সংস্থানের জন্য বাড়তি ওয়ার্কিং ক্যাপিটাল বা সেই হিসেবে ওয়ার্কিং ক্যাপিটালকে নির্ধারণ করতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, আমরা যাকে বলি চলতি মূলধন চক্র। চলতি মূলধন চক্র আমরা এরপর একটা স্লাইডে দেখাবো, এটা আর সহজে বলি। সেটা হলো যে আমাদের র ম্যাটেরিয়াল কেনা বা পণ্য কেনা, সেটাকে প্রক্রিয়াজাতকরণ করা, বিক্রি করা, যদি সেই বিক্রিটা বাকিতে হয়, বাকি টাকাটা আদায় হওয়া, এই যে পুরোটা একটা চক্র বা সাইকেল, অর্থাৎ আমরা একটা গোলাকার পথ যদি চিন্তা করি যে আমি ক্যাশ বিনিয়োগ করব, পণ্য কিনবো, তৈরি হবে, পণ্য বিক্রি হবে, বাকি টাকাটা আদায় হবে, আদায় হয়ে আমার হাতে আবার ফেরত আসবে, এই চক্রকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এইটা আমরা সাধারণত দিনে বা মাস দিয়ে বলতে পারি যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ধরে নাও 15 দিন। এর মানে হলো এই 15 দিন আমার নগদ টাকাটা পথে পথে ঘুরবে, আমার বিনিয়োগ থেকে আমার হাতে আসা পর্যন্ত সে ঘুরতে থাকবে। তুমি ভাবো প্রিয় শিক্ষার্থী, যদি এই সময়টা 30 দিন হয়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমার কিন্তু নগদ টাকার প্রয়োজন তখন বেড়ে যাবে। তার মানে দাঁড়ালো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যত কম দিন বা কম সময় হবে, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালও কম প্রয়োজন হবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যদি বেশি দিন হয়, আমার বেশি ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন হবে। ফলে তুমি যখন কোনো প্রতিষ্ঠানে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কাজ করবে, এবং আমি আশা করব পরবর্তীতে তোমরা কিন্তু এটা তোমাদের কর্মজীবনে কাজে লাগাবে, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে আজকের এই আলোচনা অন্তত, যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যত কমানো যাবে, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন তত কম হবে, এবং সেটা তোমার এফিসিয়েন্সিকেই প্রকাশ করবে আলটিমেটলি। পরে আসি অপারেটিং এফিসিয়েন্সি, অর্থাৎ যে আমরা যে পরিচালনগত যে দক্ষতা তৈরি হয়, এই দক্ষতার পরে ভিত্তি করে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ধারিত হয়। অর্থাৎ আমার যদি ম্যানেজমেন্ট গ্রুপ বা আমার পুরো যদি আমার যে ম্যান পাওয়ার কাজ করবে, তারা যদি এফিসিয়েন্ট হয়, তারা যদি তাদের সক্ষমতা পুরোপুরি প্রদর্শন করতে পারে, তারা কাজে দেখাতে পারে যে না তারা ওয়েল অ্যান্ড এনাফ, সেক্ষেত্রে দেখা যাবে ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের কম প্রয়োজন হবে। আর যদি এফিসিয়েন্সির ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বেশি প্রয়োজন হবে। আমরা এরপর এনেছি আদার ফ্যাক্টরস। আমি শুরুতে বলেছি যে আমার এই আলোচনার পাশাপাশি তোমরা তোমাদের টেক্সট অথবা গুগল সার্চ করে আরো কিছু এলিমেন্ট নিয়ে আসতে পারো এখানে।
তো আদার ফ্যাক্টরস এর মধ্যে আমরা একটা আলোচনা আনতে পারি, সেটা হলো ধরো ট্যাক্সের ব্যাপারটা। যদি আমার কোনো কোম্পানির ট্যাক্স পেয়েবল যদি বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হয় বা এরকম অবস্থা হয় তার ট্যাক্স বেশি পে করতে হবে, তাহলে নিশ্চয়ই তার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি প্রয়োজন হবে। যদি ট্যাক্স কম পে করতে হয় তাহলে তার ওয়ার্কিং ক্যাপিটালও কম প্রয়োজন হবে। এ ধরনের আরো কিছু ফ্যাক্টর তুমি তোমার টেক্সটে খুঁজে পাবা। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমরা চলে যাই আমাদের পরের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে যে সোর্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। সোর্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল তার মানে হলো ওয়ার্কিং ক্যাপিটালের উৎস। যে কোথা থেকে, আমরা এখন কথা বললাম ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে, টাকা পয়সা লাগবে, এখন কথা হলো কোথা থেকে আমরা এই টাকাগুলো পাবো। এই উৎসগুলোকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো তাৎক্ষণিক বা কম সময়ের জন্য একটু অন্তত স্পন্টেনিয়াস সোর্সেস, আর একটা হলো নেগোশিয়েটেড সোর্সেস। স্পন্টেনিয়াস এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা আইটেম বা তিন চারটা আইটেম শো করা হচ্ছে। ট্রেড ক্রেডিট, তার মানে বাকির বিক্রয়ের যে কারণে, বাকি ক্রয়ের কারণে যে আমার উৎস তৈরি হয়। আমি আবারও বলি, বাকি ক্রয়ের কারণে আমাদের যে উৎস থেকে আমরা অর্থাৎ নগদ টাকা শোধ করতে হয় না, এটা এক ধরনের উৎস। যেমন আমাদের নাম দিয়েছি এখানে সানড্রি ক্রেডিটর্স, বিলস অর নোটস পেয়েবল এন্ড আদার্স। নেগোশিয়েটেড সোর্সে আমরা দেখতে পাচ্ছি একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। সাধারণত শর্ট টার্ম সোর্সটা ব্যবহার করা হয় সাধারণত আমাদের যে টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল সেখানে ব্যবহৃত হয়, আর লং টার্ম সোর্সেস আমাদের যেখানে ফিক্সড ক্যাপিটাল প্রয়োজন হবে সেখানে ব্যবহার করব। শর্ট টার্ম সোর্সটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করে দেখিয়েছি। ইন্টারনাল, যেটা আমাদের প্রতিষ্ঠানের ভিতরে তৈরি হয়ে থাকে, আর একটা হলো এক্সটার্নাল। প্রতিষ্ঠানের ভিতরে কোন যে দুটো বা তিনটে নাম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স, ট্যাক্সের জন্য যে প্রভিশন রেখে দেই আমরা জানি প্রভিশন বলতে আমরা আমাদের এক্সপেন্সের একটা অংশকে এখানে চার্জ করি। এক্সপেন্স নগদ টাকায় যাবে না, কিন্তু আমরা শো করব। ওকে, ফলে ওইখানে আমার টাকাটা হাতে ধরে রাখতে পারি। প্রভিশন ফর ডিভিডেন্ড অথবা হতে পারে প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ডিভিডেন্ড। এক্সটার্নাল, যেটা আমরা বাইরের গ্রুপ থেকে কালেকশন করে থাকি বা সাপোর্ট পেয়ে থাকি, ব্যাংক ওভারড্রাফট হতে পারে, ক্যাশ ক্রেডিট, ট্রেড ডিপোজিটস, পাবলিক ডিপোজিটস, বিলস ডিসকাউন্টিং, শর্ট টার্ম লোন। লং টার্ম সোর্স যেখানে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিটেইন প্রফিট, যেটাকে আমরা রিটেইন আর্নিংস বলে থাকি, এটা আর কিছুই না, লাভের যে অংশ কোম্পানি বিধি মোতাবেক বন্টন করার পরে যেটা বন্টন করে তাকে আমরা নাম দেই ডিভিডেন্ড, যেটা রেখে দেয় সেটাকে বলি আমরা হলো রিটেইন প্রফিট। এই রিটেইন প্রফিটটাও একটা উৎস হিসাবে কাজ করবে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের কারণে যে আমরা প্রভিশন রাখি বা অ্যামোর্টাইজেশন করি। এক্সটার্নাল, এটা আমরা বলছি শেয়ার ক্যাপিটাল। আমরা জানি শেয়ার ক্যাপিটালই মূলত হলো আমার কোম্পানির মূলধন, যেটা বলি এই মূলধনকে আমরা দুই ভাগে দেখি অনেক সময়। একটা থাকে কমন ক্যাপিটাল বা কমন শেয়ার, কমন স্টক, আর একটা থাকে হলো প্রিফার্ড স্টক বা প্রিফারেন্স শেয়ার। লং টার্ম লোন, অর্থাৎ আমি দীর্ঘমেয়াদে কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করি, আর হলো ডিবেঞ্চার। তাহলে আমরা যদি এক নজরে দেখি তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের সোর্স গুলো একটা হচ্ছে তাৎক্ষণিক, আর একটা হচ্ছে আলোচনা সাপেক্ষ। তাৎক্ষণিক যেটা মূলত তৈরি হয় হলো ক্রেডিট মাধ্যমে, আর নেগোশিয়েটেড দুই ভাগে ভাগ করে দেখিয়েছি। আশা করি তোমরা এটা পরে আবার প্র্যাকটিস করবে বা পড়বে। পরের স্লাইডে যাই। যেটা আমরা বলেছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল হলো যে আমার যে কোম্পানি, আমরা যদি প্রোডিউসিং কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তাহলে আমি আমার পণ্য বা কাঁচামাল ক্রয় করা থেকে শুরু করে এটা আমরা আমার প্রোডাক্ট বিক্রি করে আমার হাতে রেভিনিউ আসা পর্যন্ত যে চক্রটা হবে বা সময়টা হবে, সেটাকে আমরা বলছি হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। The time duration between buying goods to manufacture product and generation of cash revenue on selling the product. এবং আমরা পরের স্লাইডে দেখাচ্ছি কিভাবে এই সাইকেলটা আছে বা দেখা যায়। এবং খুবই স্বাভাবিক, আমি গত আলোচনায় বলেছি গত স্লাইডে, যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা যত ছোট হয় টাকা তত কম লাগে, আমার ক্যাশ ফ্রি থাকবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যদি বড় হয় ক্যাশটা ব্লক হয়ে থাকবে। তোমরা দেখো যে আমাদের এখানে একটা সার্কেল আমরা দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি আমার তীর দিয়ে তোমাকে দেখাচ্ছি ক্যাশকে
সে চলে যাচ্ছে, ক্যাশ কনভার্ট হয়ে গেল কোথায়, অর্থাৎ ক্যাশ বিনিয়োগ হচ্ছে র ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি কিনছি। র ম্যাটেরিয়াল বা ইনভেন্টরিটা যদি ফিনিশ গুডস হিসাবে আমার হাতে চলে আসার পরে এটা আমি বিক্রি করে বাকিদের বিক্রয় করলে অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হচ্ছে। অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমি আমার হাতে আবার ক্যাশ পাচ্ছি। এই সার্কেলটাকে আমরা বলছি হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এবং তুমি দেখো এই স্প্যানটা যত বড় হবে, অর্থাৎ এই গোলাকার পথটা যত বড় হবে, নিঃসন্দেহে আমার টাকা পয়সা পথে পথে ঘুরতে থাকবে। খুবই স্বাভাবিক কথা। টাকা পয়সা কোথায় ঘুরবে? আমাদের পথে পথে ঘুরবে। এইটা যত ছোট হবে, কম সময় আমার হাতে টাকা চলে আসবে। এই জন্য আমরা ডিটারমিনেন্ট আলোচনায় বলেছি যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যত ছোট, ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন তত কম, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যত বড়, ওয়ার্কিং ক্যাপিটাল তত বেশি প্রয়োজন হবে। এবং আমরা আমাদের সেকেন্ড ক্লাসে দেখাবো যে এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কিভাবে নির্ণয় করা হয় এবং সেই ক্ষেত্রে ক্যাশ কতটুকুন হাতে প্রয়োজন হবে। ওকে, তো আমরা প্রথমে বলেছিলাম যে বিষয়ের বা চ্যাপ্টারের গুরুত্ব বিবেচনায় আমরা আমাদের এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি দুটি অংশে ভাগ করেছি বা দুটি লেকচারে ভাগ করেছি। আমাদের কম্পোনেন্টের এখনো যে আলোচনাটা বাকি রয়েছে সেটি ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্টিং। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এখানে আমরা তথ্য আলোচনা করব এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্টিং এ আমরা এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো, যেটি আমরা আমাদের এই লেকচারে আনতে পারিনি বা আমাদের সময়ের কারণে আনা যায়নি। আমরা এই আলোচনা আমাদের লেকচার 2 তে নিয়ে যাব এবং এই লেকচার 2 তে তোমরা আমাদের সঙ্গে থাকবা। এই ক্লাসটা, এই অনলাইন ভিডিও ক্লাসটা আশা করি তোমাদের উপকার করছে বা উপকৃত হবে। তোমরা যারা আজকের এই ক্লাসে জয়েন করেছো, আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা সকলে মিলে জাতীয় বিশ্ববিদ্যালয়কেও তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ এই বৈশ্বিক যে মহামারী তার মাঝেও তোমাদের যাতে পড়াশোনার কিছুটা ঘাটতি মেটে এই উদ্যোগ তারা নিয়েছে। তারা এই অনলাইন ভিডিও ক্লাসের আয়োজন করেছে। এই ক্লাস থেকে আমরা তাদেরকেও বা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, নিজে ভালো থাকো, আরেকজনকে ভালো রাখো। সবাইকে ধন্যবাদ। স্টপ শেয়ার করে দিছো ওখানে। হ্যাঁ, এবার তুমি আসো একটু। না সুন্দর। তবে আমি এক্ষুনি আরেকটা ক্লাস করবো একটু পরে। স্যালারির কোনো শব্দ নাই আজকে। আচ্ছা, যেহেতু ওটা এন্ড হয়ে গেছে, আর তো স্ট্রাইক শেয়ার